12টা বাজিয়ে দিয়ে সবকিছুকে নির্বাসনে পাঠিয়েছে। জনগণের ম্যান্ডেটবিহীন একটা সরকার, স্বঘোষিত সরকার। এবং আগে তো জানতাম স্বঘোষিত সরকার, এই শেষ কয়েকদিন আগে আমরা বিবিসি ইন্ডিয়ার সঙ্গে একটা সাক্ষাৎকারে নিজেকে প্রাইম মিনিস্টার হিসেবে ঘোষণা করে দিচ্ছেন একজন অবৈধ দখলদার উপদেষ্টা। জনগণকে কিন্তু আজকে জনগণকে ভয়ের একটা পরিবেশ, ত্রাসের একটা পরিবেশের মধ্যে রাখা হয়েছে, যেখানে আপনার একমাত্র স্বাধীনতা হচ্ছে দখলদার ইউনূসকে সমর্থন করার স্বাধীনতা। এর বাইরে কোনো স্বাধীনতা কিন্তু বাংলাদেশের জনগণের এই মুহূর্তে নেই। তাদের কাছে গিনিপিগ, আপনি তাদের কাছে পলিটিক্যাল আইটেম, আপনি আপনার ব্রেইন ওয়াশ করে গিনিপিগ হিসেবে ব্যবহার করে তাদের ফায়দা নিয়ে আসা, এটি কিন্তু তাদের মূল লক্ষ্য ছিল। সবখানে ভায়োলেন্স ক্রিয়েট করে নেতাকর্মীদের সরাসরি হত্যা, সহিংসতার পরিবেশ তৈরি করা হচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা রুখে দাঁড়াচ্ছে, মিছিল করছে। এবং আমরা, এটি তো বাংলাদেশ। আজকে দেখুন, যারা জবরদখল করে ক্ষমতায় আছে তারা কি বাংলাদেশ, নাকি যারা জয় বাংলা বলার কারণে কারাগারে রয়েছে তারা বাংলাদেশ? আজকে যারা রাষ্ট্র ক্ষমতা দখল করে নিজের প্রতিষ্ঠানের করমুক্তির আওতায় নিয়ে আসছে, 666 কোটি টাকা কর মওকুফ করছে, অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা, নিজের ঘোষিত চিফ অ্যাডভাইজার, সেই পদটাতেও যখন তিনি বাইরের দেশের সঙ্গে কথা বলতে যাচ্ছেন, তিনি দেশের প্রতিনিধিত্ব করছেন, জবরদখল করে হোক আর জোর করে হোক দেশের প্রতিনিধিত্ব করছেন। সেই দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে নিজের প্রতিষ্ঠানের ব্যবসা বাড়ানোর কথা বলছেন, গ্রামীণ টেলিকমের সঙ্গে বিজনেস বাড়ানোর কথা বলছেন, স্টারলিংকের সঙ্গে। এই যে একটি বাস্তবতার মধ্যে আছে, তারা তো বাংলাদেশ নয়। বাংলাদেশ তারাই যারা জয় বাংলা বলার কারণে কারাগারে গেছে। বাংলাদেশ তারাই যে মেয়েরা আজকে রুখে দাঁড়াচ্ছে এই মোরাল পুলিশিং এর রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে। বাংলাদেশ তারাই যারা আজকে শিক্ষার অধিকারের জন্য লড়াই করছে, কাজ করছে। বাংলাদেশ তো তারাই যারা এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিজনিত বাস্তবতার মধ্যেও সাধারণ মানুষের কাছে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার উপহার পৌঁছে দিচ্ছে। এবং বাংলাদেশ তো তারাই যারা আজকে আমাদের এই জবরদখল করে সংবিধান ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে, আদালত ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে, রাষ্ট্রের সভ্যতা, নাগরিকত্বের সমস্ত মাপকাঠি চূর্ণ বিচূর্ণ করে দিয়ে যারা ক্ষমতার ছড়ি ঘোরাচ্ছে, তারা কি বাংলাদেশ? তারা তো বাংলাদেশ নয়। যারা প্রজাতন্ত্রের ক্ষমতার মালিক জনগণ, সেই জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য যারা সংগ্রাম করছে, যারা জনপ্রতিনিধিত্বমূলক বাংলাদেশ চাচ্ছে, তারাই তো বাংলাদেশ। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা এই বাংলাদেশকে রিক্লেইম করার জন্যই সংগ্রাম করছে। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা এই গণতন্ত্রকে রিস্টোর করার জন্যই আমরা কাজ করছি। এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরাই ইতিহাসের গতিপথ নির্ধারণ করবে। বাংলাদেশ ছাত্রলীগ চ্যাম্পিয়ন ছিল, বাংলাদেশ ছাত্রলীগ চ্যাম্পিয়নই থাকবে। এবং একটি দেখুন, আজকে অনেকেই অনেক কথা বলছে, আমরা মনে করিয়ে দিতে চাই যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ডের পরে, 75-এর 15ই আগস্টের পরে পিস্তল নিয়ে, রিভলভার নিয়ে এই যে যারা বঙ্গভবন দখল করে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের যে রাষ্ট্র ক্ষমতা দখলের ইতিহাস, তার বাংলাদেশের মানুষ বা ইতিহাস তাদেরকে পিটিয়ে মারার ঘটনা, কারাগারে অপমৃত্যু বলে চালিয়ে দেওয়ার ঘটনা এবং সরাসরি সশস্ত্র তাণ্ডব প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যেও আমরা আমাদের সাংগঠনিক যে নেতাকর্মীদের সঙ্গে আমরা যোগাযোগ রাখার চেষ্টা করছি, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারকে। দেখুন, এটি তো সত্যিকার অর্থেই তো এই ক্ষতি তো অপূরণীয়। আমাদের কোনো সান্ত্বনার ভাষাই যে মায়ের কোল খালি হয়েছে আসলে তার জন্য যথেষ্ট নয়। কিন্তু আমরা মনে করি যে এক মা হয়তো একজন সন্তানকে হারিয়েছে, কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকামী হাজারো সন্তান আমাদের লড়াই চালিয়ে যাচ্ছে। এবং আমাদের বাবা মায়েরা সেই প্রার্থনার মধ্যে কিন্তু আমাদের সকল সন্তানই রয়েছে। ঠিক সেরকম ভাবে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে যেসব পরিবার, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, আমাদের সমবেদনা জানিয়েছি এবং আমাদের জায়গা থেকে সাংগঠনিক যে সহযোগিতা করার প্রচেষ্টা, সেটি আমরা আমাদের সাধ্য মতো করার চেষ্টা করেছি। এবং একই সঙ্গে আমাদের দেশব্যাপী কারাগারে যেসব নেতাকর্মী রয়েছে, শুধু আমরা কিন্তু নই, এটি বাস্তব কথা হচ্ছে যে আমাদের দেখুন, ওয়ার্ডের একজন কর্মী, ইউনিয়নের একজন কর্মী, আমরা হয়তো জানিও না, সে কিন্তু নিজের উদ্যোগে নিয়ে সেখানে আইনগত সহযোগিতা, আর্থিক সহযোগিতা, আমাদের তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা, ছাত্রলীগের নেতাকর্মীদের যে নেটওয়ার্কিং রয়েছে, যোগাযোগ রয়েছে এবং সংগঠনের প্রতি যে ভালোবাসা রয়েছে, সেটির বহিঃপ্রকাশ কিন্তু আমাদের কর্মীরা করছে। আমরা যতটা না সফল, আমাদের কর্মীরা তার চেয়ে হাজারো গুণ সফল বলে আমরা মনে করি। এবং তারাই কিন্তু আমাদের সংগ্রামকে সত্যিকার অর্থে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই আজকে যে যন্ত্রণার মধ্যে আছে, আমাদের কর্মীরা তো সমস্ত প্রতিকূলতা মোকাবেলা করেই তারা এগিয়ে যাচ্ছে। এবং আমি বিশ্বাস করি যে এই আমাদের ছাত্রলীগের নেতা কর্মীরা, তৃণমূলের এই কর্মীরাই বাংলাদেশে গণতন্ত্রের স্পন্দন ফিরিয়ে আনবে, মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করবে এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে বাংলাদেশের ক্ষমতা যেন
চলে যায়, সেই লক্ষ্যে আমাদের নেতাকর্মীরাই নেতৃত্ব প্রদান করবে বলে আমরা মনে করি। আর আরেকটি বিষয়, আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে আমরা যে আহ্বানটি আমরা জানাই, যে দেখুন এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমরা যেটি বলেছি যে আমাদের লক্ষ্য কি ছিল, আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ্য ছিল কোটা সংস্কার, বিপরীতে তাদের লক্ষ্য ছিল সরকার পতনের আন্দোলনের ছকটি বাস্তবায়ন করা। আমাদের লক্ষ্য ছিল সকল ধরনের সহিংসতা এড়িয়ে গিয়ে শান্তিপূর্ণ ক্যাম্পাসের পরিবেশ রক্ষা করা। তাদের লক্ষ্য ছিল লাশ, যে লাশের বিনিময়ে তারা ক্ষমতায় যাবে, এক একজন উপদেষ্টা হয়ে বসবে, এবং এই জুলাইয়ে এক একজনের বাস্তবতা কি ছিল, আজকে এক একজনের ব্যাংক ব্যালেন্সের অবস্থা কি দাঁড়িয়েছে, কি তারা করছে না করছে সেটি। তার মানে মায়ের কোল খালি হয়েছে, তাদের হৃদয়ে কিন্তু কাঁদেনি। এই মায়ের কোল খালি হওয়ার বিনিময়ে কিন্তু এক একজন উপদেষ্টা, এক একজন রাষ্ট্র ক্ষমতা দখল করে স্বঘোষিত উপদেষ্টা হয়ে জুলুম চাপিয়ে দিচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে গিনিপিগের মতো ব্যবহার করা হচ্ছে। যে কারণে আমি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা লেখাপড়া করুন, শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ রক্ষার জন্য কাজ করুন, গণতান্ত্রিক ক্যাম্পাসের জন্য আপনারা আপনাদের লড়াই সংগ্রাম অব্যাহত রাখুন, ভালো মতো লেখাপড়ার পরিবেশ যে কোনো মূল্যে যেন অটুট রাখতে পারেন সেই লক্ষ্যে কাজ করুন। ইচ্ছে মতো, নিজের ইচ্ছে মতো প্রগতিশীল ছাত্র সংগঠন আপনারা বেছে নিন, কিন্তু কোনো অবস্থাতেই এই অবৈধ দখলদার সরকারের পেটোয়া বাহিনীতে আপনারা পরিণত হবেন না। এই সরকারের গিনিপিগে আপনারা পরিণত হবেন না। আপনাদেরকে ব্যবহার করে, জিম্মি করে এরা এদের অবৈধ অগণতান্ত্রিক ক্ষমতা কেবল বিস্তৃত করতে চায়। আপনাদেরকে ব্যবহার করে, আপনাদেরকে জিম্মি করে এরা এদের ব্যাংক ব্যালেন্স বাড়ানো, এদের সেভ এক্সিট এসব নিয়ে এরা ব্যতিব্যস্ত থাকতে চায়। আপনাদেরকে বিভ্রান্ত করে অনুপ্রবেশের রাজনীতি আগামীতেও বাস্তবায়ন করে বাংলাদেশকে আলটিমেটলি এক ধরনের যে আমরা ইতিমধ্যে যেটি দেখতে পাচ্ছি, একজন উগ্রবাদী রাষ্ট্র ব্যবস্থা, এক ধরনের ধর্মান্ধ রাষ্ট্রীয় কাঠামো ব্যবস্থা তারা প্রতিষ্ঠিত করতে চায়। যে কারণে আপনারা বাংলাদেশের ছাত্র সমাজ যেন এটির বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং এই কিংস পার্টির যে বাস্তবতা, দখলদার ইউনুস যতদিন রয়েছে এই কিংস পার্টি ততদিন থাকবে। আজ হোক কাল হোক এই সরকার থাকবে না। এই অবৈধ দখলদার সরকারের পেটোয়া বাহিনীতে আপনারা কেউ পরিণত হবেন না। বাংলাদেশের ছাত্র সমাজের বরং বৈশিষ্ট্য হচ্ছে গণতন্ত্রের জন্য বাংলাদেশের ছাত্র সমাজ লড়াই করেছে, সংগ্রাম করেছে। নির্বাচিত শাসন ব্যবস্থার জন্য বাংলাদেশের ছাত্র সমাজ লড়াই করেছে। সামরিক ডিক্টেটররা তো তাণ্ডব চালিয়েছে, শিক্ষার্থীরাই তো লড়াই করেছে। আমি এখনো দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি শিক্ষার্থীদের উপর যতই জুলুম চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হোক, শিক্ষার্থীদের উপর যতই নির্যাতন করার চেষ্টা করা হোক, শিক্ষার্থীরা হয়তো আমাদের সংগঠন নাও করতে পারে, আমাদের রাজনৈতিক বিষয় পছন্দ নাও করতে পারে, কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ গণতন্ত্রের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ করবে না। বাংলাদেশের ছাত্র সমাজ মুক্তিযুদ্ধের অঙ্গীকার প্রতিষ্ঠার ব্যাপারে আপোষহীনভাবে লড়াই করে যাবে। আমাদের লড়াই চালিয়ে যাব এবং বাংলাদেশের যে কোনো মূল্যে আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো। এটি আমাদের ব্যক্তিগত, আমাদের সাংগঠনিক কিংবা আমাদের দলীয় সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কোনো বিষয় নয়। একটি রাষ্ট্র গণতান্ত্রিক ভাবে পরিচালিত হবে। একটি রাজনৈতিক দল, আমরা যে রাজনৈতিক দল করি সেটি সবসময় ক্ষমতায় থাকবে না সেটি ভেবে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা রাজনীতি করে না। আমরা রাজনীতি করি সমাজ বদলের জন্য, দিন বদলের জন্য, একটি ইতিবাচক পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্য। যে কারণে এই মুহূর্তে বাংলাদেশে আমাদের ব্যক্তিগত সীমাবদ্ধতার চেয়ে দেশ যে বিপর্যয়ের মুখের মধ্যে রয়েছে, আমাদের লাভ অলাভের চেয়ে গোটা দেশ যে সংকটের মুখে রয়েছে এবং জনগণকে অপ্রাসঙ্গিক করে দেয়া। আপনি রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন, জনগণের কোনো ম্যান্ডেট নাই, আপনি সাংবিধানিক কোনো ম্যান্ডেট, সাংবিধানিক কোনো আইন কানুন কোনো কিছু মানছেন না, এবং আপনি যা বলছেন আপনার ক্ষমতাকে নিরাপদ করার জন্য সেটি আপনি একেবারে গোটা দেশের জনগণের উপর আপনি চাপিয়ে দিচ্ছেন এবং জাস্ট রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজেদের ফায়দা লোটা। আপনি রাষ্ট্রযন্ত্র দখল করেছেন, দখল করে আপনার কাজ কি? আপনার কাজই হচ্ছে যে আপনার প্রতিষ্ঠানগুলোর করমুক্তির আওতায় নিয়ে আসা, আপনার সমস্ত মামলাগুলো বাতিল করে দেয়া, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসা বাড়ানো এবং আপনি যে ক্ষমতার চেয়ার দখল করেছেন এই চেয়ারে থাকার মেয়াদটি আপনার বাড়ানো। জনগণের কাছে এদের কোনো জবাবদিহিতা নেই, কোনো ম্যান্ডেট নেই, কোনো ধরনের বিধি ব্যবস্থা বন্দোবস্ত কোনো কিছুই নেই। এবং এই যে পুরো বন্দোবস্ত বলতে তারা গলা ফুলিয়ে ফেলছে, এই বন্দোবস্ত হচ্ছে মৌলবাদী প্রতিষ্ঠার একটি বন্দোবস্ত। এটি এদের একমাত্র বন্দোবস্ত। আপনার সিকিউরিটি দিতে পারবে না এই সরকার। আপনার পকেটে টাকা কেটে নিয়ে নিজেদের ব্যাংক ব্যালেন্স, নিজের প্রতিষ্ঠানের কর্মকাণ্ড করবে। আমাদের মেয়েরা, গোটা বাংলাদেশের মেয়েরা আজকে এক ধরনের সংকটের মুখে পড়বে এবং আগামী দিনে যে ধরনের মোরাল পুলিশিং এবং আনুষঙ্গিক অন্যান্য উগ্র ধর্মান্ধ আইন বাংলাদেশে নিয়ে আসা যাচ্ছে, আপনার সিকিউরিটির জন্য, আপনার লাইফ স্টাইলের স্বাধীনতা নিশ্চিত করার জন্য, আপনার চয়েস,
আপনার আপনার যে ইন্ডিভিজুয়ালিজম রয়েছে সেটি পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য, আপনার যে লিবারেল ডেমোক্রেসিক ধারণা রয়েছে, আপনি নাই বা করতে পারেন কোনো রাজনৈতিক দল, ছাত্রলীগ কিংবা অপরাপর, আপনি আপনার পছন্দ মতো সংগঠন বেছে নিন, কিন্তু গণতান্ত্রিক বাংলাদেশের লড়াই আপনি সামিল হন। এই সরকারের যতদিন স্থায়িত্ব থাকবে আপনার ব্যক্তিগত সমস্যা বাড়বে, মানুষের জীবন সংকটের মুখে পড়বে এবং গণতন্ত্র ক্রমাগত পরাজিত হতে থাকবে। যে কারণে বাংলাদেশের সমস্ত দল মত নির্বিশেষে ছাত্রদেরকে, যারা রাজনীতি করছে, রাজনীতি যারা করছে না, যারা আন্দোলনে যারা ইতিবাচক ভাবে অনেক সময় নেতৃত্ব দিয়েছে, সবার প্রতি আহ্বান থাকবে যে আমাদের একটি নিরাপদ বাংলাদেশের জন্য, আমাদের একটি স্থিতিশীল বাংলাদেশের জন্য, আমাদের একটি ভারসাম্যের বাংলাদেশের জন্য, আমাদের একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, আমাদের একটি প্রতিযোগিতামূলক গণতান্ত্রিক আবহের বাংলাদেশের জন্য, আমাদের একটি প্রতিনিধিত্বমূলক বাংলাদেশের জন্য, আমাদের একটি জনগণের কাছে দায়বদ্ধতা সম্পন্ন বাংলাদেশের জন্য, আমাদের একটি জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া বাংলাদেশের জন্য এই সরকারের পতন ঘটানোর কোনো বিকল্প নেই। আপনার উপর দমন চালানো হচ্ছে, আপনি প্রতিবাদ করতে পারছেন না, আপনি কথা বলতে পারছেন না, আপনার জায়গা থেকে আপনার মতো করে আপনি প্রতিবাদ করুন, আপনি এদেরকে বয়কট করুন, আপনি এদের বিরুদ্ধে নৈতিকভাবে আপনার লড়াই সংগ্রাম অব্যাহত রাখুন। যারা লড়াই করছে তাদেরকে আপনারা সহযোগিতা করুন, এবং এটি যদি আমরা না করতে পারি, বাংলাদেশে যদি গণতন্ত্র আমরা পুনঃপ্রতিষ্ঠিত না করতে পারি, তাহলে বাংলাদেশে অস্থিতিশীলতা, যেটি সার্বিকভাবে এই অঞ্চলের শান্তি, স্বস্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি সকল কিছুকে আসলে চ্যালেঞ্জের মুখে পড়বে এবং বৈশ্বিক যে সন্ত্রাসবাদের প্রজনন কেন্দ্র হিসেবে বাংলাদেশকে পুনঃপ্রতিষ্ঠিত করবে, এবং যেটির মাধ্যমে আমাদের যে স্বাভাবিক জীবন রয়েছে সেটিকেও আসলে ধূলিসাৎ করে দেয়। আজকে কিন্তু এটি আমাদের সংকট যতটা না, তার চেয়ে এটি দলীয় সংকটের কোনো বিষয় নেই। বাংলাদেশের জনগণই কিন্তু একটি চরম ঝুঁকির মুখে রয়েছে যে এই গোটা অঞ্চলটি অস্থিতিশীল হওয়ার মতো বাস্তবতার মধ্যে রয়েছে, যেখানে মোরাল পুলিশিং এর একটা যারা মোরাল পুলিশিং করে তাদের একটা নিজেদের রাষ্ট্র রয়েছে, এমন একটা রাষ্ট্রবাদ ঝুঁকিতে আজকে বাংলাদেশ রয়েছে। যে কারণে আপনার জায়গা থেকে প্রতিরোধ করে তুলুন, আপনার জায়গা থেকে প্রতিবাদ করুন, আপনার জায়গা থেকে এদের কাছ থেকে সমর্থন প্রত্যাহার করে নিন, এবং আপনার জায়গা থেকে একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আপনি সংগ্রামকে এগিয়ে নিয়ে নিন। যতই তারা জুলুম চালাক, যতই তারা অত্যাচার নির্যাতন করুক, যতই তারা নিজেদেরকে সদম্ভে আত্মবিশ্বাসী করে নিরাপদ রাখার চেষ্টা করুক, জনগণের প্রতিরোধের সামনে এদের কাচের দেয়াল গুড়িয়ে যেতে বাধ্য। তো এই ফ্যাসিস্ট ইউনূসের প্রাইভেট পেটোয়া বাহিনী তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পার্টি অফিস বানিয়ে ফেলেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা এই দখলদার সরকারের এক ধরনের নিরাপত্তা কবচ এই প্রতিষ্ঠা করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই দখলদার সরকারের সেবা দাসে যেন পরিণত হয়, সেই বাস্তবতা তৈরি হয়েছে। আরেকটি জিনিস আপনি অবাক হবেন, এবং আপনি অবাক হবেন 40তম বিসিএস এ যিনি প্রথম স্থান অধিকার করেছেন, এবং পুলিশের অভ্যন্তরীণ পরীক্ষায় বাংলাদেশ পুলিশ একাডেমির 100 বছরের ইতিহাসে যিনি অভ্যন্তরীণ সকল পরীক্ষায় রেকর্ড নম্বর পেয়ে এই প্রশিক্ষণ সমাপ্ত করেছেন, তাকেও কিন্তু ছাত্রলীগের রাজনৈতিক পরিচয়ের কারণে, সে আমাদের কুয়েটের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনরত ছিল, এই কারণে এই বিসিএস এর সমস্ত ক্যাডারের পরীক্ষায় প্রথম হওয়া একজন ছেলে, এবং প্রশিক্ষণেও ইতিহাসে সবচেয়ে বেশি নম্বর পেয়ে প্রথম হওয়া একজনকে কিন্তু চাকরি থেকে বাতিল করে দেওয়া হয়েছে। তো তার মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এখন কোন সংখ্যার মধ্যে আছে? আর একটি হচ্ছে যে আপনি তো সরকারিভাবে সবার চাকরি দিতে পারবেন না, সরকারি চাকরির তো একটি সীমাবদ্ধতা রয়েছে। বাংলাদেশের বেশিরভাগ ছেলে মেয়েকেই তো বেসরকারি খাতে যেতে হবে, উদ্যোক্তা হতে হবে, স্বকর্মসংস্থানের ব্যবস্থা থাকতে হবে, ফ্রিল্যান্সিং করতে হবে, দেশি বিদেশি লেখাপড়া, বিদেশি প্রতিষ্ঠানে চাকরি করা, নিজের প্রতিষ্ঠান তৈরি করে এই কাজটি করতে হবে। তো 5% সরকারি চাকরি, সেটি নিয়ে আপনি একেবারে জোচ্চুরি করছেন, রাষ্ট্রীয়ভাবে টালবাহানা করছেন, এবং এক ধরনের অন্যায় অবিচারের পাঠশালা তৈরি করেছেন রীতিমতো। আরেকদিকে 95% আপনার যে সরকারি চাকরি, বেসরকারি খাতে চাকরির সুযোগ ছিল, সেই 95%-এর বাস্তবতা যদি আপনি দেখেন, যে বাংলাদেশের শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিবেশ, ন্যূনতম অর্থ নেই, ব্যবসা বাণিজ্যের যে পরিবেশ, অর্থনীতির যে স্বাভাবিক প্রবাহ রয়েছে সেটি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, এবং তার কারণে জিডিপির অবস্থা আপনি দেখেছেন, আমাদের অন্যান্য অর্থনীতির সূচক সেই বিষয়টি আপনি দেখেছেন, যে কারণে যে আমাদের এই ছেলেমেয়েরা কিন্তু বাধ্যতামূলক বেকার হওয়ার একটা দিকে নিশ্চিতভাবে যাচ্ছে। আরেকটি দিক হচ্ছে যে আমাদের এই সরকারের, এই দখলদার সরকারের প্রতারণা। দেখুন, আমরা সেই সময়ে আওয়াজ তোলা হয়েছিল এই প্রতারণার আন্দোলনের মাধ্যমে, যে বাইরে থেকে ছেলেমেয়েরা আসবে, মেধাবী শিক্ষার্থীরা আসবে, এসে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে, তারা ব্যবসা করবে, তারা সরকারি প্রতিষ্ঠানে নেতৃত্ব দেবে। অথচ বাংলাদেশে এখন কি হচ্ছে, প্রত্যেকটা ছেলে মেয়ে প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু বিদেশে যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, কারণ দেশের মধ্যে
তার সেই সিকিউরিটি নেই, তার সেই স্বস্তিটা নেই। সে যেখানে মানসম্মতভাবে লেখাপড়া শেষ করে চাকরি পাবে সেই গ্যারান্টিটি কিন্তু নেই। বাবা মায়েরা আমরা দেখছি যে বাবা মায়েরা, আমরা নানা জনের সঙ্গে যখন কথা বলছি, বাবা মায়েরা কিন্তু বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়া সেটি নিয়ে একটা ভীতির মধ্যে আছে, একটা নিরাপত্তাহীনতার মধ্যে আছে, একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে, যে কারণে বাবা মায়েরা পারলে ছেলে মেয়েকে বিদেশে পাঠিয়ে দেয়, সে যেন সেখানে থাকতে পারে, লেখাপড়া করতে পারে বা চাকরি নিতে পারে। তার মানে বাংলাদেশের সার্বিকভাবে এক ধরনের আশাহীনতার পরিবেশ তৈরি হয়েছে, যেখানে বাংলাদেশ তরুণ প্রজন্মের কাছে কোনো বিকল্প হিসেবে আর থাকছে না। তো যে কারণে সার্বিকভাবে শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান এবং প্রযুক্তির যে বাস্তবতা বাংলাদেশে বিরাজ করছে, সেটি নিয়ে কিন্তু একটি ভয়াবহ বাস্তবতার মধ্যে আমরা আছি। শিক্ষকদের রাজনৈতিক বিশ্বাসের কারণে কিংবা তাদের নাগরিক অধিকার কারণে অনেক শিক্ষক কিন্তু স্বাভাবিক পঠন পাঠন প্রক্রিয়ার মধ্যে নেই, গবেষণার মধ্যে নেই। কারণ এই মবের শাসন যে দখলদারি শুরু করেছে, সেখানে তারা নিশ্চিত করে দিয়েছে যে তারা ঠিক করে দিচ্ছে যে কারা ক্লাস করাবে, কারা ক্লাস করবে না। এই বাস্তবতা আজকে বিরাজ করছে এবং আমাদের নারীদের যে নিরাপত্তাহীনতা, এমনকি কল্পনা করুন আপনি আমাদের মৌলবাদ প্রতিরোধের দুর্গ প্রগতিশীল আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়েও আমাদের একজন শিক্ষার্থীকে মোরাল পুলিশিং কে কোন জায়গায় নিয়ে হয়ে যাচ্ছে। আপনি আজকে বাস্তবতা এমন ভাবে নিয়ে যাওয়া হয়েছে যে মেয়েরা কি পোশাক পরবে, কখন বের হবে না হবে, কি খাবে না হবে, মেয়েরা কি স্বপ্ন দেখবে না দেখবে, এক ধরনের ভীতিকর পরিবেশ কিন্তু গোটা দেশব্যাপী আজকে তৈরি করা হয়েছে। যে কারণে আজকে দেখবেন যে সবখানেই মানুষ কিন্তু রুখে দাঁড়াচ্ছে, এই জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে।